পৃথিবী যারা মূল্যায়ন করতে পারে তারা খুবই বিচক্ষণ, যারা মূল্যায়ন করতে পারে না তাদেরকে আমি বোকা মনে করি। তুমি যতক্ষণ না সেই শেকড়ে হাত না দেবে এবং যতক্ষণ না তুমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, ততক্ষণ তো ধর্ষকদের মনেই হবে এটা খুব স্বাভাবিক। আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি না বলেই তো ধর্ষকদের কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা বেশি হলে কি হবে, একটু লাফালাফি করবে, তারপর আমি আবার আমার মতো করেই সাধারণ জীবন যাপন করব। ওই যে একটা কথা আছে, এটা আমাকে সবাই বলে আমি অনেক বোকা। আমি আসলে কাউকে জাজই করতে চাই না, কারণ প্রত্যেকটা আমি যদি জাজ করতে যাই তাহলে এই বিষয়টা সুন্দর থাকে না। নিজের সাথে নিজের যোগাযোগটা, নিজের সাথে নিজের কথা বলাটা খুব জরুরি। অন্যের কথা তখনই বেশি গায়ে লাগে যখন তোমার নিজের সাথে নিজের কথা হয় না। আপু হচ্ছে গিয়ে সবসময় দেখা যায় যে আর্টিস্টরা যেটা করে যে হচ্ছে আর্টিস্ট ইনফ্লুয়েন্স করে আমাদেরকে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু আর্টিস্ট আছে যারা ক্যামেরার পিছনেও কাজ করে বা এরকম কিছু, যে তারা অ্যাকচুয়ালি এইটা নোটিস করে না। যেমন আপু একটু আগে বললো যে ওনার এটাতে কোনো কেয়ার নাই যে ওনার কোনো পেজ আছে কিনা, ওনাকে অনলাইনে কেউ ফলো করে কিনা। উনি দেখা যায় অফলাইনে ওনার করতে এটা মনে হচ্ছে এটা করা উচিত, দ্যাটস ওয়াই উনি করছেন। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সবার মধ্যে কাজ করে না। তো দেখা যাচ্ছে যে সেই অনুযায়ী আপু হচ্ছে একজন আর্টিস্ট। তো আপু, আপনি হচ্ছে মুভি থেকে কি এখনো আছেন মুভির মধ্যে, বা নেক্সটেও কি আমরা মুভিতে আপনাকে দেখতে পারবো? হ্যাঁ, আমি তো আসলে মুভিটাই করতে চাই মানা। মুভিটার করার জন্যই তো মানে এত কিছুর পরও আমি সিনেমার প্রেম ছাড়তে পারি নাই। মানে আমি বলি সবসময় যে যদিও আমি সার্টিফিকেশন বোর্ডে আছি, কিন্তু আমি চলচ্চিত্র বোদ্ধা নই, আমি চলচ্চিত্র প্রেমী। আচ্ছা, তো আপু যখন আপনি আন্দোলনে যখন যোগদান করলেন 2018 সালের ঘটনা বলছি, তখন কি আপনার এটা মনে হয়নি যদি আমি এখন গিয়ে এটা করি তো আমার হচ্ছে ক্যারিয়ারে কোনো ইফেক্ট পড়তে পারে? এত অঙ্ক তো আমি করি নাই লাইফে কখনোই। আর এই বিষয়গুলো যে মানে মানে ছোট থেকেই বাবাকে দেখেছি তো, যে আমার বাবা সবসময় যে কোনো ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন। আচ্ছা। সেটা তার এলাকায় হোক, তার গ্রামের বাড়িতে হোক, কেউ কষ্টে আছে আমার বাবা যাবেন না অথবা কিছু করবেন না, এটা আমি কখনো দেখিনি। তো আমি এটা দেখেই বড় হয়েছি যে কেউ কষ্টে থাকলে অথবা কেউ যদি সমস্যায় আছে, আমি যদি ন্যূনতম কিছু করতে পারি সেটা আমি করব, মানে সেই চেষ্টাটা অন্তত করব। তো 18-তে আমি ওইরকম একটা ভাবনা থেকেই করেছি। আমার কাছে তুমি যদি ধরো তোমার বাড়ির পাশে কোথাও আগুন লাগে, তুমি নিশ্চয়ই তাকিয়ে তাকিয়ে দেখবে না, তুমি নিশ্চয়ই ফোন দেবে যাতে এসে আগুনটা নেভানো হয়, অথবা মানুষকে জানানোর চেষ্টা করবে, নিজে পানি দেবে। সো আমার কথা হচ্ছে এটা সিম্পল একটা হিউম্যান অ্যাক্ট, যে তুমি শুধু নিজেরটা ভাববে না, তুমি পুরো কমিউনিটির কথা ভাববে। তার মানে এটা আপনার ফ্যামিলি থেকেই যে শেখার বিষয়টা বা আপনার এই অনুধাবনটা যে মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা ফ্যামিলি থেকে আপনার উঠে আসে। হ্যাঁ, এটা আমি বেসিক্যালি একদমই আমার বাবার কাছ থেকে দেখে শিখেছি। ওনাকে আমি মানে আমাদের ফ্যামিলিতে কারো কোনো প্রবলেমে আমার বাবা যাবেন না, অথবা ইভেন 18-র সময় কিন্তু আমার বাবাও আমার সাথে রাস্তায় ছিলেন আন্দোলনে। উনি ছাত্রদেরকে পানি খাওয়াতেন। আমি গণজাগরণ মঞ্চেও আমার তখন বাচ্চার বয়স কত হবে, মেবি কয়েক মাস, ওই সময় আমি আমার বাচ্চাকে নিয়ে আন্দোলনে যেতাম। আমি ওখানে আমি সাইলেন্ট পারফরমেন্স করতাম এবং আমার বাবা আমাকে সাথে নিয়ে যেতেন। তো ওনার কথা হচ্ছে যে তুমি যেটা মনে করো যেটা সত্যি অথবা যেটা সঠিক, যেটা ন্যায়, সেটা তোমার বলা উচিত। এটা সিম্পল হিউম্যান অ্যাক্ট, এটা তোমার প্রকাশ করতে হবে, এটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন। ন্যায়ের সাথে থাকতে হলে কিন্তু সব সময় দেখা যায় একটা শক্তির প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি ভেতর থেকে আসার যে শক্তি, বা একটা নারী শক্তিও বলা চলে একটি মেয়ের ক্ষেত্রে হলে। আমরা বিভিন্ন আর্টিস্টকে দেখেছি যে আমাদের সমাজে কিন্তু খুব ভালো ভালো কিছু ইনফ্লুয়েন্স রাখে, বা তাদেরকে দেখে কিন্তু আমরা বেশ ইনফ্লুয়েন্সড হই। কিন্তু গুটি কয়েক হাতে গোনা কিছু আর্টিস্ট রয়েছেন যারা কিনা স্রোতের বিপরীতে গিয়ে আমাদের পুরো সমাজটাকে ইনফ্লুয়েন্স করে, বা তাদের একটি কিন্তু ছাপ ফেলে যায় আমাদের মনে।
তো দর্শক, আজকে আমরা সেরকমই একজনকে পেয়েছি আমাদের সাথে, যিনি কিনা আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত, যিনি কিনা একজন একাধারে আর্টিস্ট, একজন অ্যাক্টিভিস্ট এবং একজন পেইন্টার এবং সাথে ভয়েস আর্টিস্টও বলা চলে। সো দর্শক, ওয়েলকাম করছি আমাদের সাথে আমাদের সকলের প্রিয় কাজী নওশাবা আহমেদ আপুকে। ডিটক্স নামটাই মানে আমার কাছে মনে হচ্ছিল যে ডিটক্সিফাইং। আচ্ছা, তো আপু আজকে আমরা আপনার থেকে জানবো যে এই যে নারী দিবস উপলক্ষে আজকে যে আমাদের যে শো স্পেশালি, তো এখানে নারীদের যে একটা হচ্ছে নারী শক্তির যে ব্যাপারটা, বা মেয়েরা কি কি করতে পারে, মেয়েদের আমাদের সমাজে কি রোল, বা বিভিন্ন অ্যাক্টিভিজমে যে মেয়েরা কতখানি এগিয়ে বা তারা কতখানি প্রভাব ফেলছে, এ সম্পর্কে আপনার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সেস বা আপনার কি মনে হয় সে সম্পর্কে কিছু জানতে চাইবো আপনার কাছে। প্রথমত তোমাকে আমি বলি যে ধরো যে তোমার যে উপলব্ধি, এই যে তুমি মনে করলে যে আসলেই স্রোতের বিপরীতে যেও দাঁড়ানো যায় এবং সেটা মনে ছাপ ফেলে, এইটা যে তোমার উপলব্ধি হয়েছে এটাই আমার কাছে ভালো লেগেছে। এটা আমার ভীষণ মানে এটাই আমাকে এই মুহূর্তে ইন্সপায়ার করছে যে আমি হয়তোবা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভুল করিনি। হয়তোবা যেটা একটু আগেও বলছিলাম, হয়তোবা গুটি কয়েক মানুষ হয়তোবা সেটার মূল্যায়ন করে অথবা মূল্যায়ন নাও করে, কিন্তু সেটা তাদের মনে ছাপ ফেলে। এইটা আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিল, এটাই তোমাকে প্রথমে জানাই। আর নারী শক্তি তো দেখো, আমার কাছে মনে হয় যে নারী তো শক্তির আধার, এবং সে তো সৃষ্টিটাকে মানে প্রকৃতিরই আরেকটি রূপ। তো যে প্রকৃতির আরেকটি রূপ, তাকে ব্যতীত তো আসলে কোনো কিছুই সম্ভব নয়। আর মানে আমার কাছে মনে হয় কি, একটি মানুষের মধ্যে যেমন ধরে তোমার মধ্যে অথবা আমার মধ্যে কিন্তু আমার পিতা বইছে, আমার মাতা বইছে, আমি তাদের মিলিতভাবেই তৈরি। একটি মানুষের ভেতরে আসলে সকল মানুষেরই সম্মেলন ঘটে। যদিও এই বিষয়গুলো আমরা কথা অনেক বলি না, কিন্তু আসলে কিন্তু এটাই সবচেয়ে বড় উৎস, এটাই সবচেয়ে বড় বেসিক কথা, যে তোমার ভেতরে তোমার মাতা রয়েছে, তোমার পিতা রয়েছে, এবং তোমার আরও যে আগের যে পুরুষ শব্দটা যদিও আমরা বলি, যারা রয়েছেন তারা সকলেই তোমার ভেতরে কোনো না কোনোভাবে রয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা আসলে একটা সমষ্টিগত শক্তির আধার। তো সেই শক্তিকে আসলে আমার ধারণা যে পৃথিবী যারা মূল্যায়ন করতে পারে তারা খুবই বিচক্ষণ, যারা মূল্যায়ন করতে পারে না তাদেরকে আমি বোকা মনে করি। আচ্ছা আপু, তো আপু আমাদের আজকে বেসিক্যালি কিন্তু আমরা দেখা যাচ্ছে নারী দিবস হিসেবে আমরা একটা সেলিব্রেশন প্রতি বছরই করে থাকি, বা এই দিনটাই স্পেশালি আমরা নারীদেরকে কিন্তু স্পেশাল ফিল করাই। কিন্তু বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দেখা যায় এই ঘটনাগুলো কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে, কিন্তু স্টিল এখন মানে রাইট নাও যে সময়টা আমরা পার করছি, এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা বেশি ক্রুশিয়াল, আমাদের জন্য বেশি রিস্কি। যদি আমরা খুবই রিসেন্ট একটা ঘটনার দিকে তাকাই, যেমন মাগুরার যে ঘটনাটা, যে রেপ কেস, তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে খুবই একটা ডিসকাশনেরও একটা বিষয়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, যে এখানে আমরা নারীদের যে সেফটির কথা বলছি, যে নারী উন্নয়নের এত কথা বলছি, সেটা আসলে কোথায় যাচ্ছে, বা সেটা কি আদৌ ভ্যালিড কিনা এই পয়েন্টে দাঁড়িয়ে? প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে নিরাপদ কবে ছিলাম? আমার তো মনে হয় আমরা বাংলাদেশে অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই নিরাপদ নই, এবং সেটা এখন আরও বেশি প্রকট হয়েছে। এবং দেখো, তনুর হত্যার কি কোনো বিচার হয়েছে? হয়নি। প্রতি বছর কিন্তু আমরা এরকম শয়ে শয়ে তালিকা করতে পারি যে কত ধর্ষণের ঘটনা ঘটছে, কয়টার বিচার হয় রেগুলার বেসিস। এবং সেটার আমরা প্রতিবারই এরকম একটা ঘটনা ঘটে, আমরা রাস্তায় নামি, আমরা অনেক কথা বলি, নারী দিবস আসলে ভীষণ সোচ্চার হয়ে যাই। কিন্তু এই বিষয়টা নিয়ে সারা বছর কথা বলা উচিত, সারা বছর আমাদের মনিটরিং করা উচিত যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো কি আসলেই কোনো প্রতিফলন আমরা ঘটাতে পারছি কিনা, আমরা কি শুধুই কথা বলছি না, আমরা আসলে কোনো অ্যাকশনে যাচ্ছি। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, আরেকটি বিষয় হচ্ছে একজন ধর্ষক কিন্তু একদিনে তৈরি হয় না, সে বছরের পর বছর বিভিন্নভাবে তার
পরিবার থেকে, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তার বন্ধু বান্ধবের মাঝখানে থেকে সে যেটা দেখছে, যে কন্টেন্ট দেখছে, যে সিনেমা দেখছে, সবই তাকে ইন্সপায়ার করে একজন ধর্ষক হতে। তো তুমি যতক্ষণ না সেই শেকড়ে হাত না দেবে এবং যতক্ষণ না তুমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, ততক্ষণ তো ধর্ষকদের মনেই হবে এটা খুব স্বাভাবিক, এরা একজনকে আমি ধর্ষণ করব, রাস্তায় কয়েকজন নারী চিৎকার চেঁচামেচি করবে, তারপর হয়তোবা আমাকে ধরবে, তারপর হয়তোবা আমি আমি আবার ছাড়া পেয়ে যাব। এবং আলটিমেটলি যে পরিবারটা ধর্ষণে, যে পরিবারে একজন ধর্ষক মানে ধর্ষিতা থাকে, সেই পরিবার কিন্তু বছরের পর বছর মানসিকভাবে ধর্ষণ হতে থাকে। তো এইটা না শুধুমাত্র আজকের দিনের কথা না, এটা প্রতিদিন এটা নিয়ে কথা বলতে হবে। তাহলে আপু, বর্তমানে যেটা নিয়ে এত কথা হচ্ছে, বা বর্তমানে কিন্তু বলতে গেলে এটা একটা ভাইরাল টপিক, স্পেশালি যখনই কিছু অন্যায় হচ্ছে বা কিছু একটা হচ্ছে যেটা অ্যাকর্ডিং টু হওয়া না, তো সেটা হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে পাবলিক অনেক বেশি সোচ্চার হচ্ছে, বা পাবলিক দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পক্ষকে দায়ী মনে করছে। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন এখানে আসল দায়ীটা কে? এটা তো ভীষণ ভালো কথা যে আমরা কথা বলছি। এই যে ধরো এই মুহূর্তে যে আমরা এটা নিয়ে কথা বলছি, এটাই তো একটা দারুণ বিষয়। এবং আমরা এখন কিন্তু আগের চেয়ে কথা বলতে পারছি, এবং আমাদের যেটা ক্ষোভ হোক, শঙ্কা হোক, সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। কিন্তু এই প্রকাশ করলেই শুধু হবে না, সেটার তো একটা অ্যাকশন হতে হবে। আমার কথা হচ্ছে যে এই যে এত বড় একটা মানে আমরা যে শিশুদের উপর এইভাবে যে বঞ্চনাগুলো নিয়ে আসছি, যে দেশে নারীরা মানে সুরক্ষিত নয়, শিশুরা সুরক্ষিত নয়, সেখানে উন্নয়ন হচ্ছে অনেক দূরের বিষয়। আগে তো তোমাকে শান্তিমতো বাইরে বেরিয়ে কাজ করতে হবে, বাইরে বেরিয়ে কথা বলার জায়গা পেতে হবে, পরিবারে সেই সম্মানটা পেতে হবে, তারপরে তো তুমি উন্নয়ন করবে। এবং এটার জন্য আপনি কাকে দায়ী মনে করছেন? দেখো, দায়ী আমরা সকলে, আমরা সকলে। কারণ আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে তো এই দায়ে ফেলে দিতে পারি না যে আমরা আসলে সিনেমায় কি দেখাচ্ছি। আমাদের হিরোদের হাতে কি থাকে? যার হাতে যত বেশি অস্ত্র, যার গায়ে যত বেশি রক্ত, সে তত বেশি পাওয়ারফুল। তো আমরা আসলে একজন মেইলের মানে যে ধারণাটা, সেটা আসলে কি হিসেবে সেট করছি সমাজে। আমরা চাইলেই একটি মেয়ের আঁচল ধরে টান দিতে পারি, এটা আসলে আমরা কোথা থেকে শিখলাম? নিশ্চয়ই পরিবারে সে নিশ্চয়ই দেখেছে যে তার বাবা তার মায়ের সাথে এই আচরণটা করে। একজন শিশু কিভাবে একটা ধর্ষকে পরিণত হয়, এইটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমরা ধর্ষকটাকে যে বড় হয়ে যাওয়া পরিপূর্ণ একজন পরিণত ধর্ষককে নিয়ে হয়তোবা শাস্তি দিলাম, কিন্তু এই মুহূর্তে যে শিশুটি ধর্ষকে পরিণত হতে যাচ্ছে, তাকে তুমি থামাবে কিভাবে? সেই জায়গাগুলো তো ভাবতে হবে। সেটা শিক্ষা ব্যবস্থায় আসতে হবে, সেটা পারিবারিকভাবে আসতে হবে, সেটা পুরো সার্বিকভাবে আসতে হবে। তাহলে তখন আমরা এই শেকড়টাকে উপড়ে ফেলতে পারবো। আচ্ছা আপু, তাহলে আপনি যেটা বলছেন বেসিক্যালি যে আমাদের পরিবার থেকে শিক্ষাটা মেইনলি আসা উচিত, বা আমাদের নিজের ভেতর থেকে জিনিসটা আসা উচিত। না, ভেতর থেকে তো অবশ্যই। এবং সেটা কোথা থেকে আসে? তুমি কি বই পড়ছো, কি গান দেখছো, তুমি তোমার মায়ের সাথে পরিবারে কিভাবে আচরণ করা হচ্ছে, খাবার টেবিলে তোমাকে কি পরিমাণ খাওয়াটা বেড়ে দেওয়া হচ্ছে, তুমি কি তোমার সম্পত্তির অংশ পাচ্ছ কিনা, সব কিছু কিন্তু সার্বিকভাবেই এসে একজন পুরুষ কিভাবে সাহস করে তোমাকে এইভাবে ভাবার যে তোমাকে সে চাইলেই তোমার শরীর নিয়ে কথা বলতে পারে, তোমার পোশাক নিয়ে কথা বলতে পারে, তোমার মতবাদ নিয়ে কথা বলতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি না বলেই তো ধর্ষকদের কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা বেশি হলে কি হবে, একটু লাফালাফি করবে, তারপর আমি আবার আমার মতো করেই সাধারণ জীবন যাপন করব। তো আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কোনো দৃষ্টান্তমূলক মানে শাস্তির ব্যবস্থা করতে পারবো না, যতক্ষণ না আমরা জনগণের সামনে এরকম দৃষ্টান্ত সেট করতে না পারি, ততদিন তো এরকমভাবে মাগুরায় হচ্ছে, পরশুদিন আরেক জায়গায় হবে। তো দৃষ্টান্তমূলক শাস্তিটাও তো খুব জরুরি।
মাহে রমজানে জাকাতের টাকা দেশে পাঠাতে ব্যবহার করুন জুবের পে। আচ্ছা আপু, তো এখানে আমার দুটো কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি যেটা মাত্র বললেন যে হচ্ছে আপনার এখানে সার্বিক যে দায়ীটা, আমরা যে বড় হয়ে উঠছি এর সার্বিক পরিবেশটা দায়ী আমাদের ধর্ষক হয়ে ওঠার পিছনে যে কোনো একটা মানুষের। তো এক্ষেত্রে তার মানে আপনি মনে করছেন না যে পোশাক, মেয়েদের পোশাক কিংবা একটা মেয়ের চলাফেরা ধর্ষণের জন্য দায়ী হতে পারে? প্রথম কথা অবশ্যই না। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের কেউ হ্যারাসড হলেই, রাস্তায় যদি কেউ হ্যারাসড হয় কারোর দ্বারা, তো তখন প্রথমেই যে আমাদের ভ্যালিডেশনটা দিতে হয় যে না আমি এরকম ড্রেস পরিনি, আমি এরকম ড্রেস পরেছি, আমি অবশ্যই একটা ওড়না ক্যারি করেছি বা আমার ওড়নাটা ঠিক ছিল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা খুবই বড় একটা মেজারমেন্ট হয়ে গেছে বর্তমান সমাজের। যখনই কেউ হ্যারাসড হচ্ছে তার মানে কি মেয়েটা তো এরকম, ওর তো চলাফেরা এরকম, ও তো উস্কিয়ে দিচ্ছে। বিষয়টা কি জানো, আমরা সব সময় মানে খুব সহজে পাশ কাটিয়ে যেতে চাই বলে, আমরা শেকড়ে হাত দিতে চাই না বলেই, আমরা মূলে যেতে চাই না বলেই কিন্তু আমরা সামনে যেটাকে পাই সেটাকেই ধরে, তো মানে কোনো না কোনো ভাবে এটা আমাকে ব্লেমটাকে পার করে দেই যে তোমার ওড়নাটা ঠিক ছিল না, আমার তোমার তোমার চোখটাও তো ঠিক ছিল না, তোমার নিয়তটাও তো ঠিক ছিল না। তাহলে তুমি তোমার নিয়তটা এবং তোমার চোখটা, তোমার বোধটা, এটা তো তৈরি করার দায়িত্ব যেমন একান্ত ব্যক্তিগতভাবে মানুষের, তার পরিবারের, তার শিক্ষা প্রতিষ্ঠানের, পুরো রাষ্ট্রের। এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে আপনি যেটা বললেন যে দৃষ্টান্তমূলক একটি শাস্তি আমরা এখনো দেখতে পাইনি। তো আমি পূর্বের কোনো সরকার ব্যবস্থার কথা বাদ দিলাম, বর্তমানে আমার যে সরকার ব্যবস্থা, আমরা যে সকলে মিলে যে একটা কাইন্ড অফ হিস্ট্রি তৈরি করলাম, যে একটা এত বড় একটা রেভলিউশন হলো, তো আফটার দ্যাট আমরা অনেকেই এক্সপেক্ট করছিলাম যে আমরা সরকারের পক্ষ থেকে বা আমাদের দেখা যায় যে স্টুডেন্ট লিডার আছে তাদের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক কিছু স্টেপের, যেটা আমাদের ইন্সপায়ার করবে, আমাদের কাছে একটা এক্সাম্পল হিসেবে থাকবে যে তারা এটা করেছে, আমরা তাকে ফলো করি। কিন্তু দেখা যাচ্ছে যে এতদিন হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু সেরকম কোনো দৃষ্টান্তমূলক উদাহরণ পাইনি যে হচ্ছে দেখা যায় তারা এটার বিরুদ্ধে এরকম স্টেপ নিয়েছে। বা আপনি যেটা বললেন ধর্ষণের বিরুদ্ধে একটা স্টেপ, আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট থেকেও এরকম কিছু পাইনি, বা আমরা এক্সপেক্ট করছিলাম যে তারা কোনো একটা স্টেপ নিবে যেটা কিনা সবার জন্য একটা উদাহরণ। তো এ ব্যাপারে আপনি কি সরকারকে কোনোভাবে দায়ী মনে করছেন যে সরকার ব্যর্থ? দেখো, আমি ব্যর্থতা মনে করি আমাদের সকলের, এবং আমার কাছে সবসময় মনে হয় যে আমারও অনেক আশা ছিল যে এইবার অন্তত আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাবো। আমি আশাটা এখনো ছেড়ে দিইনি। আচ্ছা, আমি আশাটা এখনো ধরে রেখেছি, এবং আমাদের নারীদেরকে আরও সোচ্চার হতে হবে, আরও মুক্ত কণ্ঠে বলতে হবে যে আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং যদি আমরা এত বড় একটা আন্দোলন করতে পারি, যদি আমরা পুরো একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে পারি, তাহলে কেন আমরা আমাদের যেটা অধিকার সেটা আমরা পাবো না? এবং আমাদের কেন এই যে তনু থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত এই ফাইলগুলো আবার কেন খোলা হবে না? কেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? কেন আমরা নতুন বাংলাদেশে এরকম একটা উদাহরণ সেট করতে পারবো না? এটা আমি মনে করি এটা যেমন আমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। তুমি যেমন তোমার জায়গা থেকে সোচ্চার হবে, আমি আমার জায়গা থেকে সোচ্চার হব। আমি মনে করি যে শুধু এটা নারীদের না, নিশ্চয়ই আমাদের আশেপাশে এমন অনেক পুরুষরা রয়েছেন যারা ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেন, যাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। দেখো, একটি সমাজে, একটি পৃথিবীতে বেঁচে থাকতে গেলে নারী পুরুষের সমান অধিকারে সমান তালে চললেই সেখানে হারমোনি সেট হয়, রাইট? তো সেই পুরুষদেরকেও সোচ্চার হতে হবে, তাদেরকেও আমাদের পাশে এসে দাঁড়াতে হবে, তাদেরকেও আমাদের হয়ে কথা বলতে হবে, এবং তারা অলরেডি বলছে। সো আমাদেরকে আরও বারবার বলে যেতে হবে, এবং সেটা থামানো যাবে না, এবং আশা রাখাও থামানো যাবে না। এবং আমি এখনো আশা করছি যে এখনো দেরি হয়ে যায়নি, তারা যাতে খুবই দ্রুত একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমরা আশা করছি তাদের কাছ থেকে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম নওশাবা আপুর কাছ থেকে যে বাংলাদেশের যে রিসেন্ট যে পরিবেশটা রয়েছে বা রিসেন্ট যে সিচুয়েশন, এখানে নারীদের কীরকম রোল বা নারীদের কীরকম অবস্থান। এখন চলুন জেনে আসি যে নওশাবা আপুর যে অ্যাক্ট্রেস থেকে যে অ্যাক্টিভিজমে আসা কিংবা তার যে সবার মধ্যে একটা অন্যতম নাম হিসেবে পরিচিত হয়ে ওঠার যে কাহিনীটা।
তো আপু, তাহলে আপনি একটু শেয়ার করুন আপনার জার্নিটা, যে কি করে আপনি নওশাবা মানে অ্যাজ এ অ্যাক্টর থেকে এখন বর্তমানে যে আপনাকে দেখতে পাই বিভিন্ন আন্দোলনে বা বিভিন্ন অন্যায় ও অবিচার হলে সেখানে দেখা যাচ্ছে আপনি সবসময় রয়েছেন, সেটা হোক ক্যামেরার সামনে কিংবা ক্যামেরার পিছনে, আপনি সবসময় সেখানে আছেন। তো মানে কি আপনাকে ইন্সপায়ার করে বা কোথা থেকে জার্নিটা শুরু হলো? ইন্সপায়ার এই ধরো তোমরা করো, আমরা অ্যাবসলিউটলি। আমার বাবা আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ফর শিওর। উনি এখন পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু ওনারকে আমি সবসময় দেখেছি এবং আমাদের বাড়িতে সবসময় এগুলো নিয়ে কথা হতো। মানে সবচেয়ে বড় প্রেম সেটা হচ্ছে দেশপ্রেম। তুমি তোমার মাকে Absolutely. ভালোবাসবে এবং পরিবারকে ভালোবাসবে, কিন্তু তার চেয়েও মানে পরিবারকেও চেয়েও হয়তো বা তোমার সবচেয়ে বড় প্রেম হচ্ছে দেশপ্রেম। তো এইটা মানে একেবারেই এরকম না যে হুট করে আমার জীবনে এসছে। এটা আমি ছোট থেকেই বাড়িতে সবসময় এগুলো নিয়ে আলাপ আলোচনা। আমার বাবা ভীষণভাবেই খুব সচেতন একজন নাগরিক ছিলেন। আচ্ছা, আমার চাচাদের মাঝখানে সবসময় এগুলো নিয়ে কথাবার্তা হতো, আমার ফুপুরাও সেরকম। সো ওইটা আসলে একটি বাচ্চা তো ওগুলো থেকে দেখেই ইন্সপায়ার হয়। হ্যাঁ, right. প্রীতিলতার গল্প, জাহানারা ইমামের গল্প, কার গল্প আমি শুনিনি আমার বাবার মুখে। তো ওই ছোট মাথা থেকে সবসময় মনে হতো, এটা আমার কাছে কখনো মনে হতো না যে এইটা খুব বিশেষ কিছু। মানে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে আমি আমার মত প্রকাশ করব। আচ্ছা, আমি আমার বাড়িতে সবসময় ওই প্রেফারেন্সটা পেতাম যে কোনো একটা ঘটনা ঘটলে আমার বাবা আমাকে জিজ্ঞেস করতেন, বলো তো এই বিষয়ে তোমার মতামত কি। তো তার মানে হচ্ছে যে আমি সবসময় ফিল করেছি যে আমারও মতামত দেওয়ার অধিকার আছে। সুন্দর একটা প্র্যাকটিস চলতো হ্যাঁ। বাসায়। তো সেই জায়গা থেকেই আসলে আমি অভিনয়টা আমার একেবারেই প্যাশনের জায়গা, কিন্তু এই অ্যাক্টিভিস্ট শব্দটা এটা আমি অত বুঝি টুঝি না, এটা অনেক ভারী একটা বিষয়। বাট আমি অ্যাকশনে বিশ্বাস করি, মানে আমি যেটা বলি আমি সেটা করার চেষ্টা করি। আচ্ছা, এটাও আমি বাবারও বলবো, এটাও আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। উনি আমাকে বলতেন যে তুমি কথা দিলে যেটা রাখতে পারবে না সেটা রেখো না, আর যদি কথা দাও তাহলে সেটা সেটাই চেষ্টা রাখো। করো আর কি। সো সেই চেষ্টাটাই আমি করছি, কিন্তু আমি যে খুব পারিস তা নয়, কারণ আহ, জীবনটা তো আসলে খুব মানে নট বেড অফ রোজেস। No, বাট absolutely. চেষ্টা করছি যে যতটুকু সম্ভব। বাট তোমরা যখন মানে ধরো আমার সাথে কথা বলো, এসে বলো যে অল্প হলেও বলো যে নশো বাপু আপনার ওই কাজটা ভালো লেগেছে, অথবা আপনার এই কথাটা আমাদেরকে ইন্সপায়ার করেছে, অতটুকুতেই আমি আরেকটু অনুপ্রাণিত হই, আরেকটু এগিয়ে যাই। অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা আপুকে কিভাবে পেতে পারি, বা ইন ফিউচারে আপনার সিনেমা নিয়ে কাজ করার কিরকম ইচ্ছা আছে? কি বলবো, আসলে আমি তো সিনেমা করার জন্যই এখনো স্বপ্ন দেখি। এবং দেখো আমি তো মানে 18-র পরে একেবারেই কেউ চায়নি, আমার পরিবার চায়নি, রাষ্ট্রও চায়নি যে আমি ক্যামেরার সামনে আসি। এক্স্যাক্টলি, এটাই। কিন্তু আমি সিনেমার প্রেমটা ছাড়তে পারিনি। মানে আমার কাছে অভিনয় এমন একটা জায়গা, সেটা না করলে আমি ভালো থাকি না। এক্স্যাক্টলি আপু, আপনি যেটা বললেন যে সিনেমা বা অভিনয়টা আপনার খুবই একটা প্যাশনের জায়গা, বা দেখা যাচ্ছে এটা এটা ছাড়া আপনি আপনার অস্তিত্বটা কল্পনাই করতে পারেন না। তো তার মানে আপনি হচ্ছে অনেক আগে থেকে, আমরা হয়তোবা খুব বেশি ভুল না হলে 2007 সালে আপনার ডেবিউ হয়েছিল। হ্যাঁ, আমি আপনি 2007 এবং তার আগে হ্যাঁ আমি ইকরি করতাম হ্যাঁ সিসেমপুরে। অবশ্যই, আমরা তো অবশ্যই এটা অবশ্যই জানি যে উনি কিন্তু ভয়েস আর্টিস্ট হিসেবে আমাদের সকলের প্রিয় যে সিসিমপুর ছিল সেখানে কিন্তু ইকরির রোলটা প্লে করতো, মানে ওনার ভয়েসটা উনি দিতেন, না শুধু ভয়েস না, আমি প্লেও করতাম। প্লে করতেন। হ্যাঁ, আচ্ছা, মানে আমি পাপিটিয়ার প্লাস ভয়েস আর্টিস্ট, মানে ইকরি হিসেবে। মাল্টিটাস্কার। সো এ ব্যাপারে তো কিছুই বলার নাই। এন্ড আপনি কিন্তু পেইন্টও করেন খুব ভালো। আমি চারুকলা থেকে পেইন্টিংয়ে মাস্টার্স করেছি। খুব ভালো করি সেটা বলতে পারবো না, বাট অনেক দিন প্র্যাকটিস ঢাকা নাই। ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি ওখান থেকে সো মাস্টার্স আমরা করেছি। বুঝতেই পারছি যে উনি কি পরিমাণ ট্যালেন্টেড একজন মানুষ। নো নো, ডেফিনেটলি এটা আমাদের বক্তব্য, এটা এটা আমাদের বক্তব্য। মানে আমি চেষ্টা করছি, কিন্তু আমার যেমন ধরো আমাদের একটা ছোট দল আছে যেটার নাম হচ্ছে টুগেদার উই ক্যান। আচ্ছা, এই নামটা শুনলেই বুঝতে পারবে যে আমি অলওয়েজ টিম স্পিরিটে বিশ্বাস করি। Yes. এবং আই বিলিভ ইন ওয়াননেস। এই পৃথিবীতে আসলে কেউ একা ভালো থাকতে পারে না। No. তুমি পাশের মানুষকে ভালো রাখলে তুমি এমনিতেই ভালো থাকবে। নিজেকে ভালো অবশ্যই বাসতে হবে,
কিন্তু পাশের মানুষটাও যাতে ভালো থাকে, রাস্তার কুকুরটাও যাতে ভালো থাকে, তোমার বারান্দার গাছটাও যাতে ভালো থাকে। খুবই সুন্দর থট। তো এইটা না থাকলে আসলে, কারণ ওই গাছটার সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে সেখান থেকে তুমি কিন্তু অক্সিজেন পাচ্ছ, তার সবুজ দেখে তোমার ভেতরটাও সবুজ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে শুধুমাত্র নিজেকে নিয়ে তো বাঁচবই, কিন্তু আশপাশকে, কমিউনিটিকে সকলকে বাদ দিয়ে নিয়ে। নয়। তো এটাই আমার লাইফের ছোট্ট মটো, যে আমি খুব অল্পতেই খুশি, এবং এই অল্প আমার ছোট্ট জীবন, আমার পরিবারেও খুব অল্প সংখ্যক মানুষ, আমার ফ্রেন্ড সার্কেলও খুব অল্প। আমার একটা থিয়েটার দল আছে যেটার নাম টুগেদার উই ক্যান, যেখানে আমি যেহেতু আমার অভিনয় করাটা থামিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণেই আমি টুগেদার উই ক্যান সৃষ্টি করেছিলাম। কারণ হ্যাঁ, আমি সৃষ্টি করেছিলাম, এটার প্রধান কারণই ছিল যাতে আমি কোনো না কোনোভাবে শিল্পের সাথে থাকতে পারি। কারণ আমি বুঝতে পেরে গেছি যে আমি আসলে সংস্কৃতি অথবা শিল্প চর্চা ছাড়া, মানে আচ্ছা, যেটাকে বলে শারীরিকভাবে হয়তো বেঁচে থাকবো কিন্তু মানসিকভাবে মানসিকভাবে মারা না। যাব। তো সেই কারণেই টুগেদার উই ক্যানের সৃষ্টি, এবং সেখান থেকে আমরা, মানে আমার বন্ধুদের অনুপ্রেরণায়, আমার বাবার অনুপ্রেরণায় আমি নির্দেশনা দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার সকল পারফর্মাররা হচ্ছে স্পেশালি এবল, যারা প্রতিবন্ধী ব্যক্তি, যারা বাকশ্রবণ প্রতিবন্ধী, যারা অন্ধ, এবং যারা হুইল চেয়ার বাউন্ড। আমি তাদেরকেই অভিনয়টা শেখানোর চেষ্টা করেছি। তারা আমার চেয়ে অনেক অনেক বেশি গুণে গুণান্বিত, তাদের কাছ থেকে উল্টো আমি শিখি। আমার এই একটা ছোট্ট দল আছে, সেই দলটাকে নিয়েই এত বছর টুকটুক টুকটুক করে আমরা প্রায় 3টা নাটক নির্দেশনা দিয়েছি। আমি স্বপ্ন দেখি যে আমি এই বাংলাদেশে সেটা শো করব, কিন্তু এখনও শো করার মতো আমাকে পৃষ্ঠপোষকতা কেউ করে না। আমি অপেক্ষায় আছি যে টুগেদার উই ক্যানের এই পারফর্মারদেরকে আমি কবে দর্শকের সামনে আনতে হ্যাটস অফ পারবো। টু ইওর থটস আপু, কজ আমি আসলে জানি না বাংলাদেশে এরকম কজন অ্যাক্টর আছেন বা কজন ইনফ্লুয়েন্সার আছেন যারা এভাবে চিন্তা করেন। কেননা আমরা শুধুমাত্র দেখলাম যে আপু কিন্তু বলেছে যে তার শিল্প এতটা ভালো লাগে, কিন্তু শুধুমাত্র ভালো লাগাই না, তিনি এমন কিছু ব্যক্তিদের সাথে কাজ করছেন যাদের জন্য কিন্তু এটা কাইন্ড অফ আকাশের চাঁদ। কল্পনাও যারা করে নাই যে কখনো তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে, বাট সেটা কিন্তু আপু ভেবেছেন এবং সেটা নিয়ে কাজও করছেন। তো আপনাকে অনেক অনেক শুভকামনা Thank you, তার জন্য, thank you. যাতে আপনি বহু দূর যেতে পারেন এবং আমরা সেটা দেখতে পারি। তো আপু, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি যে এটাকে এত বেশি ভালোবাসেন, তো আমরা যেটা জানি 2018 সালে আপনাকে আয়না ঘরে নেওয়া হয়েছিল। আপনি এখানে একটা ভুল ইনফরমেশন আছে। আসলে আয়না ঘর বিষয়টা না, এক ধরনের, আমার কাছে মনে হয় এটা অ্যালগরিদমের ভিতরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি কখনো বলিনি যে আমি আয়না ঘরে ছিলাম। আমি অনেকগুলো জায়গায় ছিলাম। আমি র্যাবের অফিসে ছিলাম, আমি উত্তরায় থানায় ছিলাম, আমি কাশিমপুর কারাগারে ছিলাম, আমি ডিবি কারাগারে ছিলাম, আমি ডিজেফাইয়ের ওখানেও ছিলাম, কিন্তু আমি কখনো বলিনি যে আমি আয়না ঘরে ছিলাম। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে হয়তোবা এটা আমাদের বর্তমানে আয়নাঘর আয়নাঘর বলতে বলতে হয়তোবা অনেকে বলে ফেলে হ্যাঁ, যে আয়নাঘরে নেওয়া হ্যাঁ, হয়েছিল, তো কিন্তু এবং আপনাকে সেখানে তখন বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে বা হ্যারাস করা হয়েছে। আমি বলবো ভুল ইনফরমেশন ছড়াচ্ছেন কিংবা সকলকে ভুলভাবে ইনফ্লুয়েন্স করছেন এই অভিযোগে। তো তখন কি আপনার মনে হয়নি যে যদি আমি এই কাজটা করি তাহলে আমার ক্যারিয়ারটা নষ্ট হবে, বা আমি যে শিল্পের প্রতি এত প্যাশনেট, আপনি কিন্তু তখন জানতেন, মোটামুটি পাওয়ার সম্পর্কে সকলেরই জানতেন যে যদি আমি তাদের বিরুদ্ধে কিছু কথা বলি আমাকে ওরা হচ্ছে সেটা বলতে দিবে না, মানে আপনাকে আটকাবে সামহাও। এটা কি তখন আপনার মাথায় আসে নাই যে আমি এটা না করি, আমি সেফ থাকি, মানে ঠিক আছে করি বাট আমি ধরি মাছ না ছুঁই পানি টাইপ, দূর থেকে করি, সামনাসামনি না করি, এরকমটা মনে হয়নি? ওই যে একটা কথা আছে, এটা আমাকে সবাই বলে আমি অনেক বোকা। সো মেবি ওটা অনেকের চোখে বোকামি, কিন্তু ওইটা আমার কাছে হিউম্যান অ্যাক্ট। ওইটা আমি, আমার মন চায় বলেই আমি ছবি আঁকি, মন চায় বলেই আমি অভিনয় করি, মন চাই বলেই আমি নির্দেশনা দিই, মন চাই বলেই আমি রাস্তায় যেয়ে দাঁড়াই, মন চাই বলেই আমি বাচ্চাদের জন্য কাজ করি। সো আমার মন বলেছিল যে এটা এই বিষয়ে আমার কথা বলা উচিত।
আপু, আপনার কি মনে হয় যে আপনি যেভাবে চিন্তা করেন, আপনার যে একটা ব্রড চিন্তাধারা, এটা আমাদের সকলের মধ্যেই আছে, বা সকলে আমরা যে এক্সকিউজ দেই না যে আমি তো এটা করতে পারিনি, আমি তো ওখানে যেতে পারিনি, আমি তো প্রোটেস্ট করতে পারিনি কারণ আমার এই সমস্যা ওই সমস্যা, এটা কি অ্যাকচুয়ালি কোনো ভ্যালিড রিজন, নাকি এটা জাস্ট রিজন যে দিতে হবে তাই? দেখো আমি না আপনি কিন্তু অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আসছেন, আপনি যে জায়গায় সেখানে কিন্তু সকলে নেই, বাট স্টিল সবাই এক্সকিউজেস দেয় যে আমি এটা করতে পারছি না, এটা আমি হচ্ছে আসলে না। কাউকে জাজই করতে চাই না, কারণ প্রত্যেকটা আমি যদি জাজ করতে যাই তাহলে এই বিষয়টা সুন্দর থাকে না। কারণ প্রত্যেকটা মানুষের চার দেয়ালের ভিতরে তার জীবনের যে গল্পগুলো, আমারটা কেউ যেমন জানতে চায়নি, আমি হয়তো বা কারোটা জানতে পারিনি। সো সেই জায়গা থেকে সবাইকে যে আসলে সব কিছু করতে হবে সেটাও আমি বলতে চাই না। আমি যে অনেক বড় কিছু করে ফেলেছি সেটাও আমি মনে করি না। কারণ আমি তোমাকে বারবার বলেছি যে আমার কাছে এগুলো খুবই স্বাভাবিক বিষয় যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমার কাছে এটা খুবই স্বাভাবিক বিষয় যে আমি কাউকে কষ্টে দেখলে পাশে এসে দাঁড়াবো, কারণ এগুলো আমি শিখেছি। অনেকেই শিখেছেন কিন্তু তারা হয়তোবা প্রকাশ করতে পারেন না, তাদের প্রকাশের ভঙ্গিটা হয়তোবা আলাদা, কিন্তু আমি কাউকে জাজ করতে চাই না। ওকে আপু, তো আমরা এতক্ষণ শুনলাম যে আপনার কি করে এই সময়টা কেটেছে, বা 2018 সালে যা হয়েছে সেখান থেকে এই পর্যন্ত আপনার প্রত্যেকটি আন্দোলনে আপনার পার্টিসিপেন্টসের সমস্ত কথা। তো স্পেশালি 2018-তে যা হয়েছিল, তারপরে তো এটা আপনার মেন্টালি অনেক এফেক্ট করেছে। তো এটা থেকে আপনি কি করে বের হয়ে আসলেন, বা আপনার এই যে কামব্যাক, এটা কি করে হলো? এটা আসলে সম্মিলিতভাবে হয়। এটা অবশ্যই আমি চেয়েছি যে আমি এটা থেকে বের হয়ে আসব। প্রথম কথা, এই ইচ্ছাটা আমার ছিল এবং আমি হেল্পটা চেয়েছি। আমার বাবা মা তো সবসময় আমার সাথে ছিল। আমার এমন কিছু বন্ধুরা পাশে ছিল, তারা মিডিয়ান না কিন্তু তারা পাশে ছিল। স্পেশালি আমার কাছে মনে হয় যে প্রথমত আমি নিজে চেয়েছি আমি এটা থেকে বের হয়ে আসতে। আচ্ছা এবং সেটার পেছনের কারণটাই হচ্ছে আমার মেয়ে। আচ্ছা। ভাগ্যিস প্রকৃতি ছিল, আমি বারবার বলি প্রকৃতি না থাকলে হয়তো বা আমি এত সাহস করতাম না আরেকবার ঘুরে দাঁড়ানোর। এখনো যতবার পড়ে যাই, দেখো আসলে বিষয়টা না যে এটা এমন একটা ট্রমা, এটা তোমাকে প্রতিদিনই ফেস করতে হবে। ব্যাপারটা এরকম নয় যে জিনিসটা মুছে গেছে। এটা তুমি হয়তো বা খুবই সহমর্মীভাবে আমার সাথে কথা বলছো, আবার ফেসবুকে কেউ হয়তো বা এমন একটা কমেন্ট করে, অথবা পারিবারিকভাবে এমন একটা কমেন্ট আসে যেটা হয়তো বা আমাকে আরেকবার ভেঙে দেয়, তবু আমি আবার ঘুরে দাঁড়াই। কিন্তু এই ঘুরে দাঁড়ানোর পেছনে আমার নিজের শক্তির চেয়ে আমি মনে করি যে আমার মাতৃশক্তি বেশি কাজ করে। আমার মেয়ের উপস্থিতিতে আমাকে ভীষণভাবে বারবার ঘুরে দাঁড় করায়। মেয়ের সব থেকে বড় শক্তি তো তার যে মাদারহুডটা, তার যে এক্স্যাক্টলি, আমি সন্তান। বলি যে মানে মা তো সৃষ্টির জাত, মানে সে চাইলেই নিজেকে ধ্বংস করে দেবে, উল্টো গোছাতে ইচ্ছে করে। আবার মনে হয় মেয়েটার জন্য বাঁচি, মেয়েটার জন্য নতুন করে বাগানটা করি, মেয়েটার জন্য দেশটাকে নতুনভাবে সাজাই। আহ, এইটা এইটা একেবারেই আমার মনে হয় তুমি বুঝতে পারবে, এটা নারীদের একেবারেই সহজাত। একমাত্র মেয়েরা এই ফিলটা করতে পারে। তো আপু, এই যে আপনি যেটা বললেন আপনার মেয়ে আপনার সব শক্তির দেখা যাচ্ছে একটা মূল উৎস, তো আমরা সবাই জানি যে আপনি কিন্তু খুবই স্ট্রাগল করে আপনার মেয়েটার মানে এত কাজ করার পাশাপাশিও কিন্তু যে ফ্যামিলি টাইম বা নিজের মেয়েকে যে একটা বড় করে তোলার যে আপনার যে চেষ্টা, এটা আপনার আপনার কাছে এই জার্নিটা কেমন লেগেছে? মানে সবার সাথে, স্পেশালি ফ্যামিলি, আপনি যেটা বললেন যে আপনার ফ্যামিলিরও দেখা যায় অনেকে অনেক কথা বলেছে, তো সেই জায়গাটা কি করে আপনি ট্যাকল করলেন? ওই যে আমি বললাম, আমি একটা জিনিস আমার প্যারেন্টসদের কাছ থেকে শিখেছি, আসলে তুমি তোমার বাচ্চার সাথে বড় হও। আচ্ছা, নিজে বড় হও, নিজে হ্যাঁ, গ্রো করো। তো আমি একেবারেই প্রকৃতির সাথে হামাগুড়ি দেওয়া থেকে নিয়ে শুরু করে আমি এখনো ওর সাথেই বড় হচ্ছি। ওর যে গান, ওর যে কবিতা পছন্দ, সেই পছন্দটাই একটা সময় আমার পছন্দ হয়ে যায়, আমার পছন্দটা এখন ওর পছন্দ হয়ে যাচ্ছে। তো এইটা না এক অদ্ভুত আত্মিক সম্পর্ক, এবং এইটাকে আমি ভীষণ এনজয় করি। আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট আমার মেয়ের সাথে সময় কাটানো, আমার নিজের জন্য ইম্পর্ট্যান্ট। আমি এইভাবে ভাবি না যে এটা আমার মেয়ের জন্য আমি করছি, না, এটা আমি আমার জন্য করছি। কারণ আমার এতটুকু আমি বুঝি যে দিন শেষে যখন আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, ওই একটা মুখ
এর দিকে তাকালে ওই মুখটাতে যদি হাসি থাকে তাহলে আমার সকল ক্লান্তি চলে যায়। প্রিয়জনের প্রতিটি মুহূর্তই থাকে হৃদয়ের গভীরে। বোনের শান্ত মেজাজ যা সবসময় ভালো লাগা ছড়ায়। ছোট ভাইয়ের হাসির গল্পগুলো সবসময় আনন্দ ছড়ায়। বাবার ইতিবাচক শক্তি যা সবার মাঝে ছড়িয়ে পড়ে। এই ভালোবাসাগুলোকে কাছাকাছি রাখার জন্য জুব পে আছে। জুব পে, টাকা পাঠান নিজের মতো করে। সো নাইস আপু। তাহলে আজকে নারী দিবসে আপনি যেটা বললেন যে মাতৃশক্তি, যে মেয়েদের কিন্তু মাতৃত্বটা বা এই যে মাতৃশক্তিটা কিন্তু খুবই বড় একটা শক্তি, তাকে গ্রো করতে কিংবা তাকে সব কিছুর মোকাবেলা করতে যে সাহস দেয় সেটার জন্য। তো আপনি এইখানে আমাদের সোসাইটিতে সেই সকল আপুদের কি মেসেজ দিবেন যারা দেখা যায়, আমি বলবো ওয়ার্কহলিক, যারা জব করে বা দেখা যায় বাহিরে কাজ টাজ করে, ফ্যামিলিকে সেরকম টাইম দিতে পারে না, তারা নিজেরাও আক্ষেপ করে জিনিসটা, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু ক্যারিয়ারের প্রতি একটা টান থাকার জন্য তারা কিন্তু প্রপার টাইমটা দিতে পারছে না। তো অনেক সময় দেখা যায় এটা কিন্তু একাও হ্যান্ডেল করতে হতে পারে, দেখা যায় ফ্যামিলির কেউ সাপোর্ট করছে না, আপনাকে একাই বাইরেও সামাল দিতে হচ্ছে, ঘরেও সামাল দিতে হচ্ছে। এটা আমি খুব ভালো মতো সেক্ষেত্রে- রিলেট করতে পারি, কারণ আচ্ছা। আমার ক্ষেত্রেও তাই, আমাকে আমার বাচ্চাকে একা দেখতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই যদি কোনোভাবে পরিবার সাপোর্ট দেয় তাহলে তো মানে ফ্যান্টাস্টিক। এবং আসলে তোমাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে তোমার বাচ্চা ফিলই না করে যে সে আসলে আনঅ্যাটেন্ডেন্ট আছে। এটা আসলে এক ধরনের মানে ইকোসিস্টেম তৈরি করতে হয়। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এক্ষেত্রে যদি আপনি নিজেও যদি এরকম ভেতর থেকে শক্তিটা আনেন যে আমি একাই সব পারবো, তাহলে এটা কোনো প্রবলেম না। না, একা আসলে কোনো কিছুই একা সম্ভব না, আমি এটা বিশ্বাসই করি না। আচ্ছা, আমি সবসময় মনে করি যে সম্মিলিতভাবে সবকিছু সম্ভব। এবং তাতে যেটা হয় যে এই যে মেয়েদেরকে একটা চাপিয়ে দেওয়ার বিষয় আছে না, যে তুমি সুপার ওমেন কেন আমি হব? আমারও মন খারাপের দিন থাকবে, আমারও পিরিয়ডের ব্যথার দিন থাকবে। সে সময়টা হয়তো আমার ইচ্ছা করবে যে আজকে আমি একটু দুপুরবেলা ঘুমাবো। সে সময়টা কেন আপনি বলবেন না কোনো বন্ধুকে আজকে তুমি আমার বাচ্চাটাকে একটু দুপুরবেলা অ্যাটেন্ড করো? এবং কেন সেই বন্ধুটা, এবং আমি মনে করি যে আস্কিং ফর হেল্প অ্যাকচুয়ালি আ পাওয়ার। তোমার বলতেও জানতে হবে যে আমার এই সময়টা আমি চাইছি। বেশিরভাগ মেয়েরাই পায় না, কারণ তাদেরকে একটা জায়গায় অপরাধ বোধ দেওয়া হয় যে ও আচ্ছা তুমি কাজ করছো, আসলে এটা তো তোমার ক্যারিয়ারের জন্য। এটাই কথা। কিন্তু এই অপরাধ বোধটা আমি মনে করি এটা আমাকে প্রতিনিয়ত ফেস করতে হয়, কিন্তু আমি তো জানি যে এটা আমি করছি আমার সন্তানের জন্য করছি না, আমি অবশ্যই আমার নিজের জন্য করছি, কিন্তু এটা আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য করছি, মেয়ের বর্তমানের জন্য করছি। সো আমাকে এই জায়গাটার ডিসিশনটা জানতে হবে, এবং নিজের সাথে নিজের যোগাযোগটা, নিজের সাথে নিজের কথা বলাটা খুব জরুরি। অন্যের কথা তখনই বেশি গায়ে লাগে যখন তোমার নিজের সাথে নিজের কথা হয় না। দ্যাটস রিয়েলি নাইস। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমরা কিন্তু অলমোস্ট ডিটক্স সিরিজের আজকের যে এপিসোডটা, এটার শেষের পথে চলে এসেছি। আমরা এখন শেষের দিকে আপুর কাছ থেকে এটা জেনে দেব যে আজকের যে নারী দিবস বা আজকের নারীর যে কনসেপ্টটা, মেয়েরা অনেক দিক থেকে এগিয়ে, মেয়েরা অনেক দিক থেকে দেখা যাচ্ছে যে পুরুষদের সাথেই কিন্তু কম্পিটিশানে রয়েছে বলতে গেলে। বর্তমানের যে টাইমটা দেখা যাচ্ছে অফিসে হয়তো বা সেম রোতে কাজ করছে, বা একটা পুরুষকে যে ফ্যাসিলিটিস দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম ফ্যাসিলিটিস দেওয়া হয়। তো এইখানে দেখা যায় যে নারীরা নিজেদেরকে পুরুষদের সমকক্ষ মনে করে বা করানো হয়। তো সেক্ষেত্রে যে সকল ক্ষেত্রে আমরা প্রিভিলেজ পাচ্ছি না, অনেকে বলছি যে আমরা কেন প্রিভিলেজ পাচ্ছি না, মানে আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম চাচ্ছি সমকক্ষ, বা আমরা সেম রোতে কাজ করছি, পাশাপাশি একটু প্রিভিলেজ চাচ্ছি। তো এটাও কিন্তু অনেকে খারাপ চোখে দেখে, বা অনেকে বলে ডাবল স্ট্যান্ডার্ড, এরকম কমেন্ট কিন্তু আমরা অহরহ পাই। এ ব্যাপারে আপু আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে কারোর সাথে কারো কম্পিটিশন নাই। প্রথম কথা হচ্ছে তুমি তোমার অবস্থানটুকু তোমার আসলে জানতে হবে। একজন নারীর তার অবস্থানটুকু জানতে হবে। একজন নারীকে সেই পরিমাণ দক্ষ, ধরো তুমি একজন রন্ধন শিল্পী হতে চাও, প্রফেশনালি শেফ হতে চাও, তো খুব স্বাভাবিকভাবে তোমাকে অতখানি দক্ষ হতে হবে যাতে তুমি প্রফেশনালি সেটা নিতে পারো। সো তোমার ক্রাফটের প্রতি তোমার নিজের ডেডিকেশন যেমন থাকতে হবে, এবং তুমি
মানে আমি ওই জায়গাটাতে যেতেই পছন্দই করি না যে আমি কারোর সাথে কম্পিটিশন করছি। আমি কাজটা ভালো করব, আমি আমার বেস্টটুকু দেব, আমি আমার বেস্ট ভার্সনটুকু হব, আমি এতটুকুই জানবো যতটুকু আমার এই কাজটি করার জন্য জানার প্রয়োজন। একজন পুরুষ এটা জানে বলে আমি জানবো, এই ব্যাপারটা আমার কাছে তা নয়। আমি আমার কাজটুকু বেস্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি এটা জানবো। তো সেই জায়গা থেকে অপরাধ বোধ দেওয়া, তারপর ডাবল স্ট্যান্ডার্ডের কথা, এগুলো না হতেই থাকবে। এবং বলতে আমাদের থাকে প্রতিনিয়ত দেখা যায় যে মেয়েদের কিছু হলেই কিন্তু একদল দেখা যায় ঝাঁপিয়ে পড়ে, এটা হয়েছে ওটা হয় নাই, তোমরা তো এখানকার মানুষ না, তোমরা থাকবে রান্নাঘরে, তোমরা কেন বাইরে, তো বাইরে এসছো তো কাজ করো, তো এখানে কমপ্লেইন কেন করছো। তো যখনই যেটা করা হয় ওরা কিন্তু এটাতে গ্রেটফুল থাকার জায়গায় দেখা যায় যে সব সময় ট্রাই করে এটা demean করতে। সবকিছুই আসলে পরিবার থেকে শুরু হয়, তাদের পরিবার। অ্যাবসলিউটলি। আমি বলতে পারি যে আমার বাড়িতে আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন, কিন্তু উনি বাড়িতে রান্না করতেন এবং ভীষণ সুন্দরভাবে রান্না করতেন। এবং আমি কখনো দেখিনি যে প্রত্যেক দিন রান্না ভালো হতে হবে, এই প্রেশার কখনো আমার মাকে দেওয়া হয়নি। কখনো এই প্রেশারটা দেওয়া হয়নি যে প্রতিদিনই তাকে খুব, মানে থাকে না যে বলা হয় যে খুব সবসময় পরিপাটি সুন্দর বউ থাকতে হবে। এক এক দিন এক একটি নারীর এক এক রকম, চাঁদের সাথে নারীকে তুলনা করা হয়। সো চাঁদের যেমন বিভিন্ন অবস্থান থাকে, নারীর সেই এবং এই বিষয়টা কিন্তু মেয়েদেরকেও জানতে হবে যে আমি আমার শরীরকে কতখানি জানি, আমি আমার মনকে কতখানি জানি, এবং আমি যে কাজটি করতে যাচ্ছি এই কাজটি কি আসলেই আমি করতে চাই কিনা, নাকি আমি স্রোতের সাথে থাকার জন্য কাজটি করছি, নাকি আসলে এইটা করার জন্য কি আমি শারীরিক মানসিক আত্মিকভাবে তৈরি হয়েছি কিনা। যেমন ধরো আমি এখন বলতে পারি যে আমি তখনই মা হয়েছি যখন আমি আত্মিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম যে না, আমি এখন একটি শিশুকে, একজন মানুষকে তার মানে তার যতটুকু কেয়ার দেওয়ার প্রয়োজন ততটুকু আমি দিতে পারবো। সো এটা আসলে জানাটাও খুব জরুরি। এবং তোমার সেই ইকোসিস্টেমটা তুমি তৈরি করতে পারছো কিনা, এবং সেই ইকোসিস্টেমটা যদি তোমাকে সমাজ না দেয় তাহলে তোমাকে সেটা তখন অনেক প্রেশার হয়, এবং সেই প্রেশারটা ভীষণভাবে তোমার শরীরে মনে পড়ে, এবং সেইটাও অবশ্যই তোমার সন্তানের সাথে শেয়ার করাটাও জরুরি যে আমি পারছি এতটুকু, আজকে হয়তো পারছি না, কালকে হয়তো আমি পারবো তখন। এবং সন্তানের কাছে এই ইমেজটাও ক্রিয়েট করাটা খুবই, আমি মনে করি, বোকামি যে আমি একজন সুপার ওম্যান। তখন অনেক বেশি হয়ে যায়। আমি অন্তত আমার মেয়ের সাথে আমার কমিউনিকেশনটা এইভাবেই রেখেছি যে আমি একজন খুবই সাধারণ মানুষ যে খুবই চেষ্টা করছে একজন ভালো মা হওয়ার। তো আপু তাহলে আমরা এবার তাহলে সেই মেয়েদের হয়ে কথা বলি যারা দেখা যায় আনপ্রিভিলেজড বলতে গেলে, কারণ বাংলাদেশে কিন্তু সবাই এরকম না যে তাদের নিজেদের রাইটস সম্পর্কে অ্যাওয়্যার বা নিজেদের ফ্যামিলিতে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে বা যে সম্মানটুকু বেয়ার মিনিমাম যেটুকু সেটুকু পাচ্ছে, এরকম শুধু ফ্যামিলিতেই বলবো না, এটা কিন্তু বাইরেও অনেক ক্ষেত্রে হচ্ছে। তো সেই মেয়েদের আপনি কি বলবেন, বা তাদের বেসিক্যালি আমাদের সোসাইটিতে নট অনলি যে আমার নিজের জন্য আমি সোচ্চার হব, বাট সোসাইটির আরও যে সকল কর্মকাণ্ড অন্যায় অবিচার বা যেটাই হচ্ছে, ধরুন আজকে যে কোনো একটা রেপ কেস অথবা একটা মার্ডার কেস, এক্ষেত্রে যে আমার ভয়েসটা তুলতে হবে, এটা একটা মেয়ে হিসেবে আপনি কি তাদেরকে মেসেজ দিবেন যে কেন তারা এগিয়ে আসবে বা কি করে ডেভেলপমেন্টটা সম্ভব? দেখো, আমি খুব খুব সাধারণ একজন মানুষ। আমি আমার জায়গা থেকে আমি যদি 5টা মানুষকে ইন্সপায়ার করতে পারি, আমার আশপাশে যারা থাকবে তাদেরকে যদি আমি দেখি যে তারা তাদের অধিকার বুঝে না নিচ্ছে, সেইটাতে আমি তাকে সোচ্চার করতে পারি। কিন্তু সেই মানুষটারও ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তিটা খুব প্রবল থাকাটা খুব জরুরি, যে হ্যাঁ আমিও চাই নিজের জন্য কিছু করতে, আমিও চাই যে আমি আমার অধিকারটা বুঝে নেব। সেই ইচ্ছা শক্তিটাও থাকাটাও কিন্তু খুব জরুরি, যে আমি এটা করতে চাই। হ্যাঁ, তখন তুমি দেখবে যে পৃথিবীতে মানুষ কিন্তু আসলে হেল্প করার জন্য তৈরি থাকে। তোমাকে প্রথমে নিজের ওই ইচ্ছা শক্তিটা ঠিক করতে হবে যে না, আসলে তুমি নিজেকে হেল্প করতে চাও, আসলে তুমি ভালো থাকতে চাও, আসলেই তুমি সোচ্চার হতে চাও। তখন দেখবে যে তোমার সাথে 10 জন মানুষ না থাকলেও 5 জন মানুষ থাকবে, রাইট? এবং সেই 5 জন মানুষকে তুমি ইন্সপায়ার করো। সো আমি খুব বড় কিছু ভাবি না। আমি মনে করি যে আমার যতটুকু কমিউনিটি, আমি অতটুকুর মধ্যেই চেষ্টা করি যে পজিটিভিটি যতভাবে প্রকাশিত করা যায়
সেটা একজন মা হিসেবে হোক, একজন মেয়ে হিসেবে হোক, বোন হিসেবে হোক, একজন নাগরিক হিসেবে হোক, এবং একজন অভিনেত্রী হিসেবে হোক। এবং একজন অভিনেত্রী হিসেবেও আমি এইটাই চেষ্টা করব যে আমার কাজগুলো দেখে যাতে একজন, এবং আমি তো অপেক্ষা করি কবে নারী কেন্দ্রিক সিনেমা হবে, আচ্ছা। যেখানে নারীদের কথাগুলো বলা হবে এবং নারীকে তুমি এমনভাবে, আমি এক্সট্রা গ্ল্যামারাইজড বলছি না যে নারী সবকিছু করে ফেলছে, সবকিছু না, কিন্তু একটা একজন নারী সমাজে পুরুষের প্রচুর- পাশাপাশি তাদেরকেও অ্যাওয়্যার থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা এগোবে না, কারণ তারা সিমিলারলি। এক্স্যাক্টলি। এখন বাংলাদেশে অবশ্যই সেটা হচ্ছে যে নারীর অন্তত আমরা নাটক, সিনেমায়, থিয়েটারে ভীষণভাবে জোরালোভাবে আছে, নারীদের অবস্থান ভীষণ জোরালো এবং খুবই দৃঢ়, কিন্তু সিনেমাতে আরেকটু দরকার যে শোপিস না হয়ে যে একটা সমাজে তুমি একজন শক্তিশালী উদাহরণ। আমার সামনে এখন বসে আছে নাফিসা, সে একজন শক্তিশালী উদাহরণ। তো এই উদাহরণগুলো কিন্তু আমাদের নাটক, সিনেমায় আসতে হবে, কারণ এগুলো দেখেই কিন্তু বর্তমান প্রজন্ম ভাবে ও আচ্ছা, তার মানে এরাও এক্সিস্ট করে। এক্স্যাক্টলি। তো হিরো হিরোইন ছাড়া যে absolutely, আমাদের যে নরমাল যে প্রত্যেকে আমরা আছি, প্রত্যেকেরই একটা নিজস্ব কাহিনী আছে, এক্স্যাক্টলি। একটা struggle যেমন আছে। ধরো আমি চেষ্টা করেছি আমার নির্দেশনায় যে কটা কাজ এসছে থিয়েটারে, আমি অবশ্যই চেষ্টা করেছি যে নারীকে, মানে আমার ওভার গ্ল্যামারাইজ করার দরকার নেই, নারী এমনিতেই শক্তিশালী, এটা আবার ওভার Right. গ্ল্যামারাইজ কেন আমি করতে যাবো? সো সেটা আমি রক্তকরবী বলো, সেটা আমি কিং লেয়ার বলো, এবং আমার প্রথম যে নাটকটা যেটা আমরা নির্দেশনা দিয়েছিলাম সেটাতে কিন্তু সেটা সত্য ঘটনা অবলম্বনে, দ্বিতীয়টা সত্য ঘটনা। প্রথম ঘটনাটা ছিল হচ্ছে রত্না নামে একটি মেয়ে যে কিনা হুইল চেয়ার বাউন্ড, এবং তার উঠে আসার গল্প, এবং সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বাস্কেটবল প্লেয়ার। তার সাথে কি হয়নি, তার সাথে যৌতুকের কারণে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে, তার বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তার সাথে ইফটিজিং হয়েছে, এরপরও সে কিভাবে উঠে দাঁড়িয়েছে এবং সে বাস্কেটবল প্লেয়ার হয়েছে এবং মালয়েশিয়াতে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সো এই যে গল্পটা, এই গল্পটা থেকে নিশ্চয়ই 10 জন মানুষ না হলেও 6 জন মানুষ দেখুক। সো এই গল্পগুলো আমাদের আরো বেশি করতে হবে। তো এইগুলোর প্রসারটা হওয়া খুব জরুরি। আমরা সবসময় প্রবলেমের দিকে তাকাই, কিন্তু আশপাশে অনেক শক্তিশালী উদাহরণ আছে, পজিটিভ উদাহরণ আছে, সেই দিকে মনোনিবেশ করাটাও খুব জরুরি। যে কারণে আমরা টুগেদার আই ক্যান প্রোটেক্ট মি নামে একটা আমরা স্টার্ট করেছি। আমরা গত 6-7 বছর ধরে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে স্পেশালি, এবং যারা কিশোর কিশোরী রয়েছে, তাদেরকে আমরা সেলফ ডিফেন্স শিখিয়েছি। এবং এখনও আমি অপেক্ষা করছি যে কবে আমি পৃষ্ঠপোষকতা পাবো এবং আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জায়গায় যে এবং স্কুলগুলোতে যে তাদেরকে সেলফ ডিফেন্স শেখাতে চাই। সো আই ক্যান প্রোটেক্ট মি তৈরি করার পিছনের কারণটাই হচ্ছে যে যাতে তোমার কনফিডেন্সটা তোমার কাছে আসে। আই ক্যান প্রোটেক্ট মি, তার মানে হচ্ছে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। দেখো আমরা ট্যাকটিক্যাল কর্মাগার সাথে এটা কোলাবোরেশন করেছিলাম, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা একটা ছোট শর্ট ফিল্মও করেছি যেটার নাম হচ্ছে নারী। সেটাও কিন্তু তোমার মানে একেবারেই নিজেকে সেলফ ডিফেন্স, এবং আমি ওখানে অভিনয় করেছি যে একটি মেয়েকে রেপ করা হয় এবং সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারতো যদি সে সেলফ ডিফেন্সটা জানতো। সো এই আন্দোলনটা আমি গত 6-7 বছর ধরে করছি, কিন্তু এখন পর্যন্ত পৃষ্ঠপোষকতা পাইনি। আমি অপেক্ষা করছি যে কেউ আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবেন, এবং আমি বাংলাদেশের মানে প্রান্তিক এলাকায় যেতে চাই, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, কর্পোরেট অফিসে, স্কুল, কলেজে, সব জায়গায় এটা করতে চাই। সো এটা আমার স্বপ্ন যে আমি এটা সব পুরো বাংলাদেশ জুড়ে এটা আমি করব। সো আমি এটাই বলতে চাই যে আমরা আসলে অবশ্যই আমরা অনেক কিছুর মধ্যে রয়েছি, অনেক হতাশার মধ্যে রয়েছি, কিন্তু আমরা কিন্তু অলরেডি একটা অনেক বড় অর্জন করেছি, সেইটাকে কিন্তু হাতছাড়া করতে দেওয়া যাবে না। এবং এই সময়টা আমাদের ঐক্যবদ্ধভাবে থাকাটা খুব জরুরি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মানে আমরা যেহেতু কোনোভাবে যাতে ওরকম না হয়ে যায় যে আমরা এই স্বাধীনতা এনেছি মানে এই যুগে যা হচ্ছে সেটা সবই রাইট। আমরা যাতে অবশ্যই অন্যায়কে অন্যায় বলতে পারি, সত্যকে সত্য বলতে পারি, এবং যদি কোনো অন্যায় হয়ে থাকে ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি আমাদের আসলে আগের যে
গভর্নমেন্ট ছিল তাদের থেকে আলাদা করে, যে তারা সব সাপোর্ট করতো বাট আমরা এটা সাপোর্ট করব না। একদমই। এবং আমাদের কাছে যেটা মনে হবে সঠিক আমরা সেটা এবং যেটা ভালো সেটা অবশ্যই হ্যাঁ, আমরা accept সেটাকে করব। এগিয়ে নিয়ে যাব। এবং আমার এটা সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা সব সময় গ্লাসটাকে অর্ধেক ফাঁকাই দেখি, গ্লাসটা অর্ধেক ভরাও থাকে, সেটা আমরা এবং দেখি না। চাইলে আর তুমি কিন্তু বাইরে থেকে পানি এনে পুরোটা ভরেও দিতে পারো। সেটা Right. তোমার মনের ভিতরে তোমার পজিটিভিটি। আজকের সব থেকে একটা ইম্পর্টেন্ট এটা একটা কথা ছিল যে আমরা সবসময় ফাঁকাটা দেখি অ্যান্ড দেন আমরা হচ্ছে ব্লেম করি এটা হয়নি ওটা হয়নি, বাট গ্লাসের যে বাকিটা ভরা এটা আমরা নোটিস করি না। তো এটা কিন্তু এক্স্যাক্টলি। এবং নিজের উপর কাজ করাটাও জরুরি, যে আপনি নিজের উপর সংস্কার করেছেন কিনা। আমরা কন্টিনিউয়াসলি কাদা ছোড়াছুড়ি করতে করতে আলটিমেটলি পুকুর খনন করতে করতে পুকুর খালিই করে ফেলি, কিন্তু আলটিমেটলি নিজে সংস্কার করলাম কিনা, আমি কি আসলেই এই যে নতুন বাংলাদেশ নতুন সংস্কার করছি আমি কি নিজে তৈরি হয়েছে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে আজকে কথা বলে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম যেটা কিনা নতুন ছিল, বা দেখা যাচ্ছে যে অনেক পয়েন্ট অফ ভিউ যেটা আমরা নতুনভাবে বুঝলাম যে এরকমটাও হয়, বা আমরা যেভাবে দেখি জিনিসটা এরকম না অন্যভাবেও দেখা যায়। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আমরা ইন ফিউচারে আপনাকে বিভিন্ন, এই যে আপনি যেরকমটা বললেন যে নারী কেন্দ্রিক সিনেমা, এরকম সিনেমা নির্মাণে কিংবা সিনেমায় অভিনয় করা অবস্থায় দেখতে পারবো, কিংবা হ্যাঁ বিভিন্ন যে অ্যাক্টিভিজমে আপনি যেভাবে অ্যাক্টিভ আরো বেশি অ্যাক্টিভ হয়তো বা দেখতে পারবো। বা আমি জানি না, আপনি যেহেতু পর্দার আড়ালেই বেশিরভাগ কাজ করেছেন, আপনি এরপরও আমরা আপনাকে পর্দার সামনে দেখতে পারবো কিনা, বাট আশা করবো আপনি যেভাবে ইনফ্লুয়েন্স করেছেন ইন ফিউচার আমাদেরকে করবেন, কেননা আমাদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এরকম আরো অনেক অনেক শক্তি প্রয়োজন। সকলেরই মানে একটা এক ধাপ করে এগিয়ে আসা প্রয়োজন, কেননা একা কিছুই সম্ভব না, অ্যাজ ইউ সেড। থ্যাংক ইউ।